আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগেইন জাস্টিস ফর হাদি আন্দোলন নিয়ে কথা বলবো, সেটা কিভাবে ইফেক্টিভ হইতে পারে। দেখেন, এখনও পর্যন্ত আমি যতটুকু দেখলাম তাতে হাদি আন্দোলনের কোনো সফলতা নাই। কেন সফলতা নাই? কারণ এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কোনো কথা বলা হয়নি, কোনো আলাপ আলোচনা হয়নি। যে কোনো আন্দোলনে, যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে যারা অধিকার চায় এবং যিনি অধিকার নিশ্চিত করবেন তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা, সমালোচনা, সংলাপ হয়। সেই রকম কিছু কিন্তু এখনও পর্যন্ত আমি দেখি নাই। তার মানে হইল, হাদি মৃত্যুবরণ করছে বা শহীদ হয়েছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এর মধ্যে আমরা কোনো প্রোগ্রেস পাই নাই। কেন পাই নাই সেটাতে আসতে হবে। কারণ হলো, আমি শুরু থেকে বলে আসতেছি, আপনারা মোদি বিরোধী স্লোগান দিয়ে কোনো লাভ নাই। গোলামি না আজাদি। ওই যে আমি দেখলাম একটা ছেলে ডাকসুর মনে হয় নাকি জাকসু রাজশাহীর বোধহয়, ওই যে বাবরি চুল আম্মার নাকি যেন নাম, ও বলতেছে মোদি তুই দেখা যা, তোর বাপেরা রাস্তায় আসছে, এই ধরনের কথাবার্তা। দেখেন, আপনাকে খুব স্পেসিফিক ভাবে কাজ করতে হবে। মোদি কি আপনাকে বিচার করে দিবে? মোদি তো আপনার বিচার করবে না। হয়তোবা আপনি যে চিল্লাপাল্লা করতেছেন এগুলো দেখারও মোদির টাইম নেই। আর আপনার চিল্লাপাল্লায় মোদির কিছু আসতে যাচ্ছে না। সো এইখানে এই স্লোগানটা দেওয়া আপনার খুবই হাস্যকর। এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দায় আমরা যেভাবে আন্দোলন করতেছি, এটা হচ্ছে আপনার 1800 শতাব্দীতে মানুষ যেইভাবে তার স্বাধীনতা আন্দোলন করতো ওই স্টাইলে আন্দোলন করতেছি। এখন আধুনিক যুগ ভাই, এখন নেগোসিয়েশনের যুগ, এখন হচ্ছে কূটনীতির মাধ্যমে কে কতটুকু আলাপ আলোচনার মাধ্যমে তার স্বার্থ আদায় করতে হয় সেইটার জমানা। তো এইখানে যদি আপনি ওই স্লোগান নির্ভর আন্দোলন করেন, এটা তো কোনো ফায়দা হবে না। আমি এটাও বলছি যে দেখেন, এখনকার প্রত্যেকটা দিন, এক একটা দিন বাংলাদেশের ইতিহাসে 100 বছর বা 1000 বছরের সমান দাম। সো আপনি যদি স্লোগান দিতে দিতে অলরেডি আমরা মানে 15-20 দিন পার করে দিচ্ছি, কোনো মতে যদি আরও একটা মাস স্লোগান দিয়ে যেতে পারি তাহলে কিন্তু খেলা ডান। ফেব্রুয়ারিতে মানে হচ্ছে যে নির্বাচন কমিশনের জন্য ফোর্স মাঠে নামবে, আর্মি মাঠে নামবে, ইমার্জেন্সি জারি হবে, তখন আপনি আর আন্দোলন করতে পারবেন না। এখন কিভাবে আপনি আন্দোলনটাকে জবনিকাপাত করতে পারেন বা আন্দোলনটাকে আপনি শেষ করতে পারেন, সেটা নিয়ে আমি এখন কথা বলবো। উইথিন ভেরি শর্ট টাইম আপনি আন্দোলনটাকে একটা রেজাল্টের মধ্যে নিয়ে আসতে পারেন। আপনি কিছু দফা দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ছোট বাচ্চা যারা আন্দোলন করতেছে, ওই যে হাদির যারা শিষ্য, এরা কারোর সাথে নাকি কথাও বলে না, এরা নাকি বাড়িতেও ফোনে কথা বলে না। এদের তো উচিত আপনার সিভিল মানে সোসাইটি যারা আছে বা মাহমুদুর রহমান আছে, আরও যারা আর্মি অফিসাররা আছে স্বাধীনতার পক্ষের বা 24-এর পক্ষের শক্তি, এদের সাথে একটা মিটিং করা উচিত, এদের থেকে পরামর্শ নেওয়া উচিত। তো আমার কাছে যে পরামর্শ, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি শুধু অনুৎসাহিত করেন, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন না। আমার পরামর্শ হচ্ছে আপনি একটা আলটিমেটাম দেন, 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা। একটা আলটিমেটাম অলরেডি আমরা মানে প্রবাসীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমিও সেটার সাথে একাত্মতা ঘোষণা করতেছি যে 72 ঘন্টার মধ্যে যদি কোনো সরকার বিচার না করে তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব। কিন্তু দেখেন, সরকার বিচার করা এটা একটা অস্পষ্ট বিষয়। বিচারের জন্য তো অনেক লম্বা সময় লাগে। এখন সরকার তো ওই মূল খুনিকে না ধরে তার ডাইনে ধরে, বামে ধরে, বাপরে ধরে, বোনেরে ধরে, এগুলো তো সরকার করতেছে। তো সেই জায়গা থেকে তো সরকার বলতে পারে যে আমি বিচার করছি বা উই আর মেকিং জাস্ট, আমরা বিচার করতেছি। এগুলো আমি মনে করি না যে স্পেসিফিক কোনো কিছু। আমি বলতে চাই 72 ঘন্টার মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে। আন্দোলনকারীদের থেকে প্রতিনিধিরা যাবে, তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে। এর মধ্যে যদি প্রধান উপদেষ্টা তাদেরকে বৈঠকে না ডাকে তাহলে যমুনা ঘেরাও হইতে পারে, অথবা একটু অ্যাগ্রেসিভ কিছু হইতে পারে, ঠিক আছে, অথবা রাস্তাঘাট ব্যারিকেড দেওয়া হইতে পারে, হরতাল ডাকা হইতে পারে, যেটা সরকারের জন্য একটা চাপ সৃষ্টির কারণ হইতে পারে। আচ্ছা গেল, আপনি বৈঠকে যায় কি বলবেন? বৈঠকে যায় আপনি আপনার দফাগুলি বলবেন। কি দফা হইতে পারে? যে উপদেষ্টা পরিষদকে বরখাস্ত করতে হবে মিনিমাম 5 জন, ঠিক আছে। কাকে কাকে বরখাস্ত করতে হবে, এর বিপরীতে কাকে কাকে নাম দেওয়া হবে, এখানে এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। কারণ আমি জাস্ট বলতেছি, এখানে সবার পরামর্শ করে আমরা সঠিক সিদ্ধান্তটা আমরা পৌঁছাইতে পারবো। দেখেন, এরপরে দেখেন, আপনার এই 5 জনের জায়গায় আরও 5 জনকে বসাইতে হবে। মাহমুদুর রহমান বা আরও যারা আছে দেশপ্রেমিক, যাদের দেশপ্রেম নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, এমন মানুষকে বসাইতে হবে। আচ্ছা গেল, এরপরে এদের কাজ কি হবে? এদের কাজ হবে, এরা বিচারের স্বার্থে যদি পুলিশের মধ্যে বা সেনাবাহিনীর মধ্যে
যদি রদবদল করতে হয়, চেইন অফ কমান্ডকে যদি সাসপেন্ড করতে হয়, সেটা যদি চেঞ্জ করতে, তারা এটা করবে। গেল, কারণ চেইন অফ কমান্ড যদি করাপ্টেড হয় তাহলে যেটা হয়, নিচের অফিসাররা কাজ করতে পারে না। তাদের মধ্য থেকে যারা ইবলিস, তা গোপনে সেনাবাহিনীর অফিসারদের থেকে বৈঠক করা যেতে পারে, তাদের থেকে নাম নেওয়া যেতে পারে যে কাকে কাকে আপনারা সন্দেহ করেন, এটা করা যেতে পারে। তারপরে হচ্ছে তারপর বলতেছি, তারপরে হচ্ছে যে রায়ের বাজার বধ্যভূমি, অর্থাৎ দেখেন রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু ৭১-এর যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কবর দেওয়া হয়েছে। এটার সাথে কিন্তু ২৪ও যুক্ত। ২৪-এ অন্তত পক্ষে ১২০ জন শহীদকে গণকবর দেওয়া হয়েছে রাত্রেবেলা। ক্ষমা চাচ্ছি। রাত্রেবেলা ১২০ জনের মতো অথবা আরও বেশি অগণিত লাশ গণকবর দেওয়া হয়েছে। এই যে শহীদ যারা, তাদের পরিবারের কাছে আমাদের সুশীল উপদেষ্টা পরিষদ এদের ডিএনএ টেস্ট করে এদের লাশগুলো পরিবারের কাছে আপনার হস্তান্তর করতে পারে নাই। এইটাও করতে হবে। দেখেন, বাংলাদেশ যে একটা অকৃতজ্ঞের দেশ, বা আমরা যে একটা অকৃতজ্ঞের জাতি, এই অকৃতজ্ঞতা আমাদের ৭১ থেকে শুরু হয়েছে। আমি মেজর হাফিজের বইতে পড়ছি। মেজর হাফিজের সাথে একজন আর্মি অফিসার ছিলেন, মেজর মাহবুব বা ক্যাপ্টেন মাহবুব। ক্যাপ্টেন মাহবুব মুক্তিযুদ্ধে শহীদ হয়। তো শহীদ হওয়ার পরে তার মা শুনতে পারছে যে সে শহীদ হয়েছে। তখন মেজর হাফিজের সাথে তার মা দেখা করছে। মেজর হাফিজ, যিনি এখনও জীবিত আছেন, বিএনপির রাজনীতি করেন, তার মা তাকে বলতেছে, আচ্ছা আমার ছেলেটাকে হাত দিয়ে ধরছে এমন কেউ কি আছে? তখন মেজর হাফিজ একজন সৈনিকের কথা বলছে যে হ্যাঁ, ও হচ্ছে মাহবুবের যখন গুলিবিদ্ধ হয় তখন মাহবুবের মাথায় পানি ঢালছিল। তো মেজর মাহবুবের মা ওই সৈনিকের হাতটা অনেকক্ষণ ধরে রাখছে, কান্নাকাটি করছে এবং বলছে যে আমি মনে হয় আমার ছেলেকেই ধরে রাখছি। তো এই ধরনের মানুষগুলোর সাথে কিন্তু আমরা জাস্টিস করি নাই। মেজর হাফিজ বলতেছিল যে ১৬ই ডিসেম্বরের পরে আমরা দেখলাম ঢাকা শহরে বহুত ছেলেবেলে আপনার হচ্ছে যে অস্ত্র নিয়ে ঘুরতেছে, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে। আমরা তাদেরকে বলতাম 16th ডিভিশন, মানে হচ্ছে তারা মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু ১৬ই ডিসেম্বরের পর থেকে তারা মুক্তিযুদ্ধ দাবি করতেছে। এবং মুক্তিযুদ্ধে এরকম না জানা অনেক শহীদ আছে যাদের পরিবার হয়তো কখনো ভাতার জন্য আসেও নাই। এমন অনেক কৃষক, অনেক রিক্সা চালক, অনেক দোকানদার, নানা শ্রেণীর মানুষ আছে। অর্থাৎ আপনার একমাত্র রাজনীতিবিদরা ছাড়া, আওয়ামী লীগের রাজনীতিবিদরা যারা ছিলেন, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন এই দেশকে কোনো ধরনের নেতৃত্ব না দিয়ে তারা সবাই কলকাতায় যায় বসে থাকছে, অলস সময় পার করছে, তারা হোটেলের মধ্যে তাস খেলছে। আর মুক্তিযুদ্ধটা করছে হচ্ছে সেনাবাহিনী এবং সাধারণ মানুষ। কিন্তু এই মানুষগুলোকে কখনো রাষ্ট্র মূল্যায়ন করে নাই। যদি মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করা হইতো এবং মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে হয়েছিল সেটার যদি, অর্থাৎ জুলুমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা যদি ৭১ থেকে যদি সেই পথে যাত্রা শুরু হইতো তাহলে আর ২৪ হইতো না। সো এখন এই যে আমার যে সমস্ত ২৪-এ শহীদদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি, যাদের খোঁজ খবর নেওয়া হয়নি, এটাই রাষ্ট্রের মূল দায়িত্ব হওয়া উচিত ছিল এবং এখনও আছে। এখন যারা বলবেন যে ভাই এগুলি করতে গেলে তো নির্বাচন পিছিয়ে যাবে, আমি তাদেরকে বলতে চাই, ভাই দেখেন, বাংলাদেশের ৭১-এর পর থেকে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্য তো পরিবর্তন হয় নাই। এবং যতদিন এই আপনার হচ্ছে যে রাজতন্ত্রের ধারা অব্যাহত থাকবে ততদিন কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসবে না। আমি একটা খুব সহজে বলি, একটা উন্নত রাষ্ট্র আর একটা অনুন্নত রাষ্ট্রের মৌলিক পার্থক্য হইল ক্ষমতার ব্যালেন্স। অর্থাৎ একটা সাধারণ নাগরিক যেই পরিমাণ চিকিৎসা পাবে, রাষ্ট্রপ্রধানও তার থেকে কাছাকাছি ধরনের চিকিৎসা পাবে। আমি যে ইউরোপে আসি, এখানকার কিন্তু সিস্টেম এরকমই। পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ এবং প্রশাসন বা হচ্ছে যে রাষ্ট্রপ্রধানের মধ্যে খুব বেশি মানবিক মানে সুবিধা অসুবিধায় খুব একটা পার্থক্য নাই। সো এই যে নির্বাচনের ধারাবাহিকতা, এটার দ্বারা তো আসলে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এই শহীদগুলোর যদি বিচার হয়, এই শহীদগুলোর পরিবারের সাথে যদি ইনসাফ হয়, শুধু হাদি না, আরও যারা শহীদ আছে, তাহলেই দেশ একটা অগ্রগতির দিকে যাবে। না তা না হলে নির্বাচনের মাধ্যমে আপনি হয়তো লোভ করতেছেন,
আপনি লোভ করে তারেক রহমানের পিছনে ঘুরতেছেন, আপনি যে খুব বেশি কিছু পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় যাবে, আরেকটা ফ্যাসিস্ট হয়ে উঠবে। এখন আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, এই কাঠামোতে যেই আসবে তাকে ফ্যাসিস্ট করতে সহযোগিতা করা হবে, রাষ্ট্রের সমস্ত শক্তি তাকে পূজা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সো এই ধরনের বাস্তবতায় নির্বাচন হইলে, হ্যাঁ, এটা আমি বলছি আগেও আমার ফেসবুক পোস্টে, যদি এমন কেউ ক্ষমতায় আসেন যিনি হচ্ছে যে তার বাপদাদাদের মধ্যে কেউ ক্ষমতায় ছিলেন না, তিনি রাজবংশের না, তিনি মুজিব অথবা জিয়ার বংশের না, তাহলে কিছুটা ব্যালেন্স হইতে পারে। কিন্তু তারা যে ক্ষমতায় আসবেন তার নিশ্চয়তা কি? অলরেডি তারেক রহমান দেশে আসছেন, আসার আগেই ইন্ডিয়ার সাথে চুক্তি করে আসছেন। ইন্ডিয়ার সাথে যে চুক্তি করছেন এটা খুব ভালোভাবে বোঝা যায় যে প্রথম আলো তারেক রহমানের প্রশংসা করতেছে, এবং প্রথম আলো ছাড়া আরও যত রাম বাম আছে সবাই তাকে সাপোর্ট করতেছে। তো এটা থেকেই বোঝা যায় যে 2009 সালে হাসিনা যেই ক্ষমতা চুক্তি করে, ওইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে, হাসিনা যেই চুক্তি করে ক্ষমতায় আসছিল ইন্ডিয়ার সাথে, তারেক রহমানও ওইরকম কোনো কিছু চুক্তি করেই দেশে ফিরছেন, এবং তিনি ক্ষমতায় আসবেন এটাই নিশ্চিত। সো সেই জায়গায় তার ক্ষমতায় আসাটাকে ত্বরান্বিত করা, এটা গণতান্ত্রিক পদ্ধতি না বা গণতান্ত্রিক চিন্তা না, এটা হচ্ছে রাজতন্ত্রের জন্য কল্যাণকর একটা ব্যবস্থা, হচ্ছে খুব দ্রুত নির্বাচন দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসা। সো এটাই ছিল আজকে এই পর্যন্তই। মূল কথা ওইটাই যে আমরা মধ্যযুগীয় কায়দায় স্লোগান দিয়ে কোনো লাভ নাই। আমরা যদি আন্দোলনটাকে ইফেক্টিভ করতে চাই তাহলে আমাদের আর একদিনও সময় ক্ষেপণ করা যাবে না, খুব দ্রুত কিছু দফা দিতে হবে, এবং সেগুলোর বাস্তবায়ন না হইলে সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। অন্যথায় আমি 1 মাস সময় কাটায় দেওয়া সরকারের জন্য খুব বেশি কঠিন কিছু মনে করতেছি না। ইটস ভেরি ইজি। আমাদেরকে 1 মাস ঠেকায় রাখা এটা কোনো কঠিন ব্যাপার না। এবং যুদ্ধের একটা কৌশল হচ্ছে আপনি যত সময় ক্ষেপণ করবেন আপনার শক্তি কিন্তু ততটা কমতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি আপনাদের বাংলাদেশকে ভালোবেসেই ভিডিওগুলো করি, আমি ওরকম যোগ্য কেউ না, জাস্ট দেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা থেকেই করা। আল্লাহ হাফেজ।